উঠে গেছি। এইটা হচ্ছে ডাইনোসরের যুগের একটি জায়গা। আমি যে গল্পটা বলছি এটা হচ্ছে 16,000 কোটি বছর আগেকার গল্প। আর ডাইনোসর যুগের একটা পাহাড়কে এখন আমি ছুঁয়ে দেখছি। আকবরের ঘনিষ্ঠ ছিলেন মানসিংহ এবং সেই মানসিংহেরই নিজের হাতে তৈরি করা হচ্ছে এই রাজমহল শহরটি। ফসিলস পার্কে বেড়াতে এলে না ওই উপরে পার্কটা যাওয়ার দরকার নেই, শুধু মিউজিয়ামটুকু আসবেন। এই যে এগুলি হচ্ছে ফসিলস, এগুলি পাওয়া গেছে। আর এখানে কোনো একটা পাতা পড়েছিল, সেই ইমপ্রেশনটা এখানে পড়েছে, পুরো প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে। উইকেন্ডে এক রাত দুদিনের ট্যুরের জন্য ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ দারুণ একটি ডেস্টিনেশন। কলকাতা থেকে মাত্র 6 থেকে 7 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় এবং এক রাত্রি স্টে করে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, ঐতিহাসিক স্থাপত্য ইত্যাদি ঘুরেও ফেলা যায়। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। আমরা 13071 হাওড়া জামালপুর এক্সপ্রেস ধরে সাহেবগঞ্জ পৌঁছেছিলাম। ট্রেনটি হাওড়া থেকে রাত 9:30টায় ছেড়ে ভোর 3:30 নাগাদ সাহেবগঞ্জে নামায়। স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটোতে করে 5 মিনিটের মধ্যেই হোটেলে পৌঁছে গেলাম। টোটো ভাড়া 50 টাকা নিল। সাহেবগঞ্জের নীলিমা প্যালেস হোটেলটিতে 24 ঘন্টা চেক ইন চেক আউটের ফেসিলিটি থাকায় আমরা ভোর প্রায় 4টার সময় চেক ইন করতে পেরেছিলাম। আর এই ট্যুরে একমাত্র সমস্যা হলো এটাই যে রাত 3:30টার সময় সাহেবগঞ্জের হোটেলে চেক ইন করা। যেহেতু 24 ঘন্টা চেক ইন চেক আউট, তাহলে রাত 4টার সময় চেক ইন করলে পরের দিন ভোর 4টাতেই চেক আউট হয়। তবে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যারা আমার ভিডিও দেখে আসবে তারা আমার চ্যানেলের নাম বললে যেন আরো বেশ কিছুক্ষণ থাকতে পারেন হোটেলটিতে। नीलिमा पैलेस होटल चेक इन चेकआउट का टाइम क्या है? ऐसे तो हमारा ऑफिशियली 24 आवर्स का चेक इन चेकआउट टाइम है, लेकिन अगर आपका वीडियो देख के जो भी हमारे यहाँ आते हैं उनको हम लोग 7 बजे तक का टाइमिंग दे सकते हैं। নীলিমা প্যালেস হোটেলটির রুমগুলি তো ভালোই, তার থেকেও ভালো এদের রেস্টুরেন্টটা। এই হোটেলটি সাহেবগঞ্জ স্টেশনের 500 মিটারের মধ্যেই অবস্থিত। আর আমরা যে রুমটাতে ছিলাম সেখান থেকে রাজমহল পাহাড়ও দেখা যাচ্ছিল। হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে ঘন্টা 2 ঘুমিয়ে সকাল 8টা নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দিনের শুরুতেই নীলিমা প্যালেস হোটেলে যে স্বাদ নামে রেস্টুরেন্টটি আছে ওখান থেকে ব্রেকফাস্টটা করে নিলাম। আর হোটেলের অ্যারেঞ্জ করা গাড়িতেই আমরা বেরিয়ে পড়লাম সাহেবগঞ্জ ঘুরতে। আজ সাহেবগঞ্জে প্রথম দিন আমরা দেখব মতি ঝর্ণা, কানাইয়া স্থান, বারোদারি বা বারোদুয়ারি, জামা মসজিদ বা জামি মসজিদ, মানসিং দালান বা সিংহি দালান, উদবা বা চানাচুরি। আর ফেরার সময় 3 পাহাড়ের উপর দিয়ে হোটেলে ফিরবো। আজকে প্রথম দিন সবার প্রথমেই চললাম সাহেবগঞ্জের সব থেকে ফেমাস মতি ঝর্ণা দেখতে। পাহাড়ি রাস্তা বেয়ে কিছুটা উপরে উঠে গেলেই মতি ঝর্ণার এন্ট্রি পয়েন্ট পড়বে। এন্ট্রি ফি 5 টাকা, পার্কিং ফি 30 টাকা দিতে হয়। টিকিট কেটে আমরা বেশ কিছুটা হেঁটে উপরে উঠে গেলাম এবং সেখান থেকেই অপূর্ব সুন্দর মতি ঝর্ণাকে দেখতে পাওয়া যাচ্ছিল। আমরা চলে এসেছি একদম মতি ঝর্ণার সামনে। এখানে খুব সুন্দর একটা সেলফি পয়েন্টও আছে, আমরা ওখানে যাচ্ছি ছবি তুলতে। আর কশন বলে দিচ্ছি, বাঁদর হচ্ছে রিয়ের আছে, আর আপনার মোবাইল, সানগ্লাস ওই জিনিসগুলো নিয়ে নিতে পারে। হ্যাঁ, বাঁদর নিয়ে নিতে পারে, সেই জন্য এগুলো সাবধানে রাখবেন। তারপর কিছুটা নেমে একেবারে মতি ঝর্ণার সামনে চলে এলাম। রাজমহল পাহাড়ের কোলে অবস্থিত এই মতি ঝর্ণার জলের ধারা পাথরের গায়ে এমন ভাবে নেমে আসে দেখে যেন মনে হয় মুক্ত ঝরছে, তাই এই ঝর্ণাটির নাম মতি ঝর্ণা। পাশেই আছে মতিনাথ বাবার মন্দির। গুহার ভেতরে মাথা নিচু করে ঢুকে গিয়ে বাবার দর্শন করতে হয়। যেখানটা দাঁড়িয়ে আছি, ইতিহাস বলে এই জায়গাটা নাকি ডাইনোসরের যুগের একটি পাহাড়। এই পাহাড়ের এখানে 15-16 বার অগ্নুৎপাত হওয়ার ফলে পাহাড় ফেটে লাভা বেরোনোর ফলে এই জায়গাটা তৈরি হয়েছে। 16,000 কোটি বছর আগে এই পুরো পাহাড়টা নাকি সমুদ্রের নিচে ছিল। এটা দারুণ একটা এক্সাইটিং জায়গা, ডেফিনেটলি আসবেন যখন সাহেবগঞ্জ বেড়াতে আসবেন। আমরা ঝর্ণা দেখে মতিনাথের দর্শন করে সবুজে ঘেরা পাহাড় ও এই শীতল ঠান্ডা পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেরার রাস্তা ধরলাম। মতি ঝর্ণা দেখে এবারে আমরা চললাম কানাইয়া স্থান দেখতে। এই কানাইয়া স্থান হলো একটি ইস্কন মন্দির এবং শ্রী চৈতন্য দেবের সাথে জড়িত। ইতিহাস বলে যে শ্রী চৈতন্য মহাপ্রভু রামকেলি থেকে পুরী যাওয়ার পথে গঙ্গা নদী পার হয়ে এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন। বর্তমানে এখানে বিশাল বড় একটি ইস্কনের মন্দির তৈরি করা হয়েছে এবং মন্দির সংলগ্ন একটি সিঁড়িও আছে, যেখান থেকে নেমে গেলে সরাসরি গঙ্গার ঘাটেও যাওয়া যায়। কৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর দর্শন করে এবারে আমরা চললাম আরেকটি অন্য ঐতিহাসিক স্থান দেখতে। গাড়িতে করে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম বারোদারি বা বারোদুয়ারির সামনে এবং ঢোকার সময় রেজিস্টারে নাম ঠিকানা লিখে ঢুকতে হয়। বেশ কিছু সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে এই বারোদারি দেখতে পাওয়া যাবে। জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। বারোদারিটি তৈরি করেন ফতে জং খান। এখানে 12টি দরজা আছে, তাই এই জায়গাটির নাম বারোদুয়ারি। শোনা যায় যে 12টি সুড়ঙ্গ পথে একসঙ্গে বেরিয়ে শত্রুদের ঘিরে ফেলতেই এটি তৈরি করা হয়েছিল। এই বারোদারিও একদম গঙ্গার তীরে
মধ্যেই অবস্থিত। আমরা উপরে উঠে এখান থেকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে বেশ কিছু ছবি তুলে নিচে নেমে এলাম এবং চললাম সাহেবগঞ্জের খুব পরিচিত জামা মসজিদ বা জামি মসজিদ দেখতে। বারোদুয়ারের একদম কাছে সাহেবগঞ্জের জামা মসজিদটি অবস্থিত। 1592 সালে মুঘল শাসক আকবরের গভর্নর মান সিং এই জামা মসজিদটি তৈরি করেছিলেন। অনেকে বলেন এই জামা মসজিদটি দিল্লির জামা মসজিদের অনুকরণে তৈরি করা হয়েছে। এই স্থাপত্যটিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত এবং এখানেও ঢোকার সময় রেজিস্টারে নাম ঠিকানা লিখে ঢুকতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল বড় এই মসজিদটির সামনের অংশটি উন্মুক্ত। এখানে যেই লোকরা তাদের নিজের নাম লিখেছে প্লাসেস বা এগুলো অনেক মনুমেন্ট কে নোংরা করে দেয় আর ভালো দেখতে লাগে না। আরেকটা কিছু যেটা মজাদার লেগেছে দেখা, এখানে যে জায়গাটা এমন করে তৈরি হয়েছে যেটা থরথর করে আওয়াজ হয়। আমরা মসজিদের দালানে বসে বেশ কিছুটা রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে গেলাম এবং চললাম পরবর্তী গন্তব্যের দিকে। এরপরে আমরা চলে এলাম সাহেবগঞ্জের প্রাইম লোকেশন রাজমহল শহরের মধ্যে। এখানে দেখে নিলাম মানসিং দালান বা সিংহি দালান। সাহেবগঞ্জ জেলার রাজমহল অঞ্চলে এই ঐতিহাসিক স্থানটি অবস্থিত। মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মান সিং 1592 সালে এটি নির্মাণ করেছিলেন, যখন তিনি রাজমহলকে বাংলার রাজধানী হিসাবে ব্যবহার করতেন। এখানে একটি বড় তোরণ আছে যা অতীতে রাজমহলের প্রবেশদ্বার হিসাবে কাজ করত। এই রাজমহল শহরটা হচ্ছে গঙ্গার দক্ষিণ তীরে অবস্থিত। গঙ্গাটা এখানে এত চওড়া যে প্রায় ওপারটা দেখা যাচ্ছে না বললেই হয়। আর আরেকটা সারপ্রাইজিং কথা হচ্ছে গঙ্গার ওপারটাই কিন্তু মালদা। সাহেবগঞ্জের ভিডিও তো দেখছেন, মালদার ভিডিওটা দেখেছেন কি? চাইলে ওটাও দেখতে পারেন, আশা করছি ওটাও ভালো লাগবে। সকাল থেকে বেরিয়ে অনেকগুলি জায়গা অলরেডি দেখা হয়ে গেল, আর আমরা যখন মানসিং দালান দেখতে পৌঁছালাম তখন বেশ বেলা হয়ে গিয়েছে। তাই ঠিক করলাম লাঞ্চটা এখান থেকেই করে নেব। সিংহি দালানের এখানে একটা ছোট পার্কের মতো আছে, এখানে দু একটি ছোটখাটো খাবার দোকানও আছে। সেই রকম একটি দোকান থেকে আমরা লাঞ্চটা সেরে নিলাম। আমরা যে মানসিং দালান দেখতে এসেছিলাম, এখন আমরা ওখানে লাঞ্চটা সেরে ফেলছি। তো আমরা নিয়েছি চিকেন থালি। চিকেন থালিতে কি আছে দেখুন। চিকেন থালিতে 2 পিস চিকেন আছে, এখানে ভাত আছে, ধনে পাতা দিয়ে মুসুর ডাল আছে, আলু পটলের তরকারি আছে, পাঁপড় ভাজা আছে, আলু ভাজা আছে যেটা আমার মেয়ে খেয়ে নিচ্ছে, বিনস আর আলু ভাজা আছে, আর এখানে একটা শাক চচ্চড়ি আছে, পেঁয়াজ আছে, লেবু আছে। এই চিকেন থালিটার দাম হচ্ছে 150 টাকা। আর যদি আপনি এক্সট্রা চিকেন নিতে চান তাহলে 90 টাকা লাগছে। এই দালানের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে এসেছি, ওইদিকে গঙ্গা, আর আমরা রেস্টুরেন্টে বসে এখন দুপুরবেলা লাঞ্চটা করছি। ভালো সুদিং জায়গা, গঙ্গার হাওয়া খেতে খেতে বেশ ভালোই খাওয়া যাচ্ছে। ভালোভাবে লাঞ্চ করে এবারে আমরা চললাম সাহেবগঞ্জের আরেকটি নতুন ডেস্টিনেশন এক্সপ্লোর করার জন্য। গাড়িতে করে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম উদবা বার্ড স্যাঞ্চুরি। উদবা বার্ড স্যাঞ্চুরিটি হলো পূর্ব ভারতের একমাত্র পাখির অভয়ারণ্য। এন্ট্রি ফি 10 টাকা করে। এইখানে আমাদের দেশীয় বহু রকম পাখি যেমন হাউস হুইটস, ফিশিং ইগলস, ব্রাহ্মীন কাইটস, সুইফটস ফ্লাইং ইত্যাদি পাখি দেখা যায়। সেই রকমই শীতের সময় সাইবেরিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে বহু পরিযায়ী পাখি এখানে ভিড় করে। এই স্যাঞ্চুরির ভেতরে একটি মিউজিয়ামও আছে, সেটাও ঘুরে দেখতে পারেন। এই বার্ড স্যাঞ্চুরিটি প্রায় 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আজকে সাহেবগঞ্জে প্রথম দিন ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ। ফেরার সময় আমরা 3 পাহাড়ের ওপর দিয়ে ফিরলাম, কারণ বিকেল বেলা 3 পাহাড়ের ওপর থেকে খুব সুন্দর সূর্যাস্তের দৃশ্য দেখতে পাওয়া যায়। আজ সারাদিন এই সব জায়গাগুলি ঘুরে দেখার জন্য গাড়ি ভাড়া পড়েছিল 2500 টাকা উইদাউট এসি। প্রায় সন্ধ্যে 6টা নাগাদ আমরা হোটেলে ফিরে আসি। এরপর ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে 8টা নাগাদ ডিনার সেরে ফেলি নীলিমা প্যালেসের স্বাদ রেস্টুরেন্ট থেকে। ডিনারে আমরা নিয়েছি তন্দুরি রুটি, পনির বাটার মশালা, মাটন হান্ডি আর স্যালাড নিয়েছি। খুব ভালো অ্যাম্বিয়েন্সে টেস্টি ফুড এনজয় করলাম এবং ঘরে ফিরে সোজা ঘুম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই জানলার বাইরে থেকে রাজমহল পাহাড় দেখে মনটা খুশি হয়ে গেল। এরপরে আমরা ঝটপট করে লাগেজ গুছিয়ে সকাল 7টা নাগাদ রেডি হয়ে গেলাম, কারণ আজ রাতের ট্রেনে আমাদের বাড়ি ফিরতে হবে। লাগেজগুলি হোটেলের রিসেপশনে রেখে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। আর নীলিমা প্যালেস হোটেল কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের এই এক্সট্রা 3 ঘন্টার সময় থাকতে দেওয়ার জন্য, না হলে আমাদের আরো 1 দিনের হোটেল ভাড়া লেগে যেত। সাহেবগঞ্জের দ্বিতীয় দিনের সাইট সিনে যে সমস্ত স্পটস গুলি আছে সেগুলি বেশ দূরে দূরে, তাই সকালে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সেকেন্ড ডে আমরা
আমরা যে যে টুরিস্ট স্পটস গুলি দেখেছিলাম সেগুলি হলো ভাগবা কুয়া, সাহেবগঞ্জ পোর্ট, রোমান ক্যাথলিক চার্চ, বিজলি ঘাট, সিধু কানু স্থল, শিবগাদি ড্যাম, শিবগাদি ধাম, বিন্দুবাসিনী মন্দির, 35 ফুট উঁচু হনুমান মন্দির, ম্যান্ড্রো উড ফসিলস পার্ক। আজ দিনের শুরুতেই প্রথমে চলে গেলাম ভাগবা কুয়া দেখতে। এটি আমাদের হোটেলের একদম কাছেই অবস্থিত। ভাগবা কুয়া একটি ঐতিহাসিক স্থান যেটা 1815 সালে সপ্তম এডওয়ার্ডের স্মরণে তৈরি করা হয় এবং লোকাল মানুষজন যাতে এখান থেকে খুব সহজে পানীয় জল পেতে পারে তার জন্য এটি তৈরি করা হয়েছিল। এই জায়গাটি দেখে এবারে আমরা চললাম সাহেবগঞ্জ পোর্ট দেখতে। এটিও রেল স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। জাহাজে উঠে গেছি। তুই বেসিক্যালি জাহাজ না, এটা আমরা এসেছি সাহেবগঞ্জে যে গঙ্গার পাড় আছে সেখানে। ওই যে আমাদের ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই হোয়াইট কালারের বুলেরো দাঁড়িয়ে আছে। তো ওইখানে একটু কসরত করেছি, সামান্য একটু জায়গা ছিল জল মতো, ওটা ওখানটা থেকে পেরিয়ে উঠে এসেছি। এগুলো বেসিক্যালি হচ্ছে ট্রলার, এই যে ওয়েস্ট বেঙ্গলের সব ট্রলার। WB লেখা আছে, চিত্রাঙ্গদা ওইদিকে একটা লেখা আছে। আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়া হয় সাহেবগঞ্জে। এই জায়গাটাতে এসে আমরা দাঁড়িয়ে আছি, সামনে হচ্ছে গঙ্গা। তো কি মজাদার লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে। আর এখানটা এসে পুরো ওপেন স্পেস, মানে মনে হচ্ছে যেন জাহাজের ওপরেই দাঁড়িয়ে আছি। একদম সামনে চলে এসেছি। জীবন যদি কাটাতে হয় এই সারমেয়টিকে দেখুন, এরম জীবনই চাই। গঙ্গার হাওয়া খাচ্ছে, পরে পরে ঘুমাচ্ছে। 9:33 বাজে এখন, আর হেভি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আপনারা তো শুনেছেন গে ভ্যাঁস পানি মে, ওইখানে দেখতে পারবেন গে ভ্যাঁস পানি মে হয়ে। সাহেবগঞ্জ মাল্টিমোডাল পোর্টটি বিভিন্ন জায়গার সাথে জলপথে সংযোগ রক্ষা করার কাজে ব্যবহার করা হয়। আর এইখানে বহু পুরনো ইংরেজ আমলে বাড়িও দেখতে পাওয়া যায়। ফেরার পথে দেখে নিলাম বহু প্রাচীন রোমান ক্যাথলিক মেরি মাদার অফ মার্সি চার্চ। সাহেবগঞ্জের একদম প্রাণকেন্দ্রে এই হোলি ফ্যামিলি ক্যাথলিক চার্চটি অবস্থিত। প্রতিদিন এখানে ভক্তরা আসেন ভগবান যিশুর কাছে প্রেয়ার করার জন্য এবং এই চার্চের পরিবেশটিও বেশ সুন্দর। এরপরে আমরা চলে এলাম বিজলি ঘাট বা মুক্তেশ্বর ঘাট দেখতে। সাহেবগঞ্জের এই ঘাটটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং নমামি গঙ্গে প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে। ছট পূজার সময় এখানে হাজার হাজার মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। এখান থেকে আমরা চললাম সিধু কানু ক্রান্তিস্থল দেখতে। জায়গাটি এখান থেকে প্রায় 46 কিলোমিটার দূরে অবস্থিত। ক্রান্তিস্থল একটি ঐতিহাসিক জায়গা। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছেই একসময় সিধু কানুকে ফাঁসি দেওয়া হয়েছিল। এরপর আমাদের পরবর্তী গন্তব্য শিবগাদি ধাম। শিবগাদি ধাম যাওয়ার পথে শিবগাদি ড্যাম পড়ে। আমরা রাস্তার ধারে গাড়ি থেকে নেমে আগে শিবগাদি ড্যামটা দেখে নিলাম। ছোট্ট একটি ড্যাম, টিলার উপর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল ড্যাম সহ চারপাশে প্রাকৃতিক দৃশ্য। আর তার সঙ্গে লোকাল মানুষদের চান করা, মাছ ধরা সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগলো। তারপর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম শিবগাদি ধাম। শিবগাদি ধাম হলো পাহাড়ের মাথায় অবস্থিত বাবা মহাদেবের মন্দির। মন্দিরে যাওয়ার পথে ফুল মালার দোকান পড়ে। বাবাকে পুজো দিতে চাইলে সেখান থেকে পূজার সামগ্রী কিনে পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। এখানে প্রায় 195টির মতো সিঁড়ি আছে। উপরে উঠলেই এক অদ্ভুত দৃশ্যের দেখা পাওয়া যায়। পাহাড়ের গা বেয়ে অনবরত ঝর্ণার ধারা বয়ে আসছে এবং তার পাশে একটি গুহা আছে। ঝর্ণার নিচ দিয়ে গিয়ে গুহার ভিতরে ঢুকে বাবা মহাদেবের দর্শন করতে হবে। শিবগাদি ধামে মহাশিবরাত্রির সময় এবং শ্রাবণী পূর্ণিমার সময় প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। আর এই মন্দিরের পাশ থেকে পাহাড়ের মাথা পর্যন্ত একটি সিঁড়ি উঠে গেছে। সেই সিঁড়ি ধরে উপরে উঠে গেলে দেখতে পাওয়া যাবে নন্দী মহারাজের মন্দির সহ নন্দী মহারাজের খুরের চিহ্ন। শিবগাদি ধামে মহাদেবের দর্শন করে এবারে আমরা চললাম বিন্দুবাসিনী মন্দির বা বিন্দুধাম দর্শন করতে। রাজমহল পাহাড়ের অংশ এই বিন্দুবাসিনী পাহাড়, এর মাথাতেই এই মন্দিরটি অবস্থিত। মন্দির দর্শন করতে হলে প্রায় 100 থেকে 150টি সিঁড়ি উঠতে হবে। এই মন্দিরে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী একসঙ্গে পূজিতা হন। কথায় বলে দেবী সতীর শরীর থেকে যে 3 বিন্দু রক্ত পড়েছিল তা এখানেই পড়েছিল, তাই এই মন্দিরটিকে শক্তিপীঠ হিসাবেও গণ্য করা হয়। প্রত্যেক বছর চৈত্র মাসে এখানে বিশাল বড় নবরাত্রি পূজার আয়োজনও করা হয়। আর বিন্দুবাসিনী মন্দিরের পিছন দিকটায় একটু নেমে গিয়ে এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে বিশাল বড় 35 ফুট উঁচু হনুমানের মূর্তি। তারপর
হনুমানজির দর্শন করে এবারে আমরা ফেরার রাস্তা ধরলাম। ফেরার সময় বেশ বেলা হয়ে গিয়েছিল, তাই রাস্তার ধারের একটি হোটেল থেকে লাঞ্চটা সেরে নিলাম। এবারে চললাম সাহেবগঞ্জের লাস্ট ডেস্টিনেশন ফসিলস পার্ক দেখতে। সাহেবগঞ্জ ফসিলস পার্কের এন্ট্রি ফি 10 টাকা আর মিউজিয়াম ও 3D শোর জন্য 30 টাকা করে টিকিট কাটতে হবে। সাহেবগঞ্জ জেলার ম্যানগ্রো অঞ্চলে রাজমহল পাহাড়ে অবস্থিত এই ফসিলস পার্কটি। এই ফসিলস পার্কের ভিতরে জুরাসিক যুগের উদ্ভিদ জীবাশ্ম পাওয়া গেছে। এই সমস্ত ফসিলসগুলি আনুমানিক 145 থেকে 200 মিলিয়ন বছরের পুরানো জুরাসিক যুগের উদ্ভিদের জীবাশ্ম। বিশাল বড় এই পার্কের ভিতরে একটি মিউজিয়ামও আছে, সেখানে এইগুলি দেখতে পাওয়া যাবে। ওখানে গাছের পাতা পড়েছিল, এটা পাথর হয়ে গেছে, পুরো ইন্ডেন্ট পড়ে আছে। আবার ওইখানে ময়ূর আছে, আর পাশ থেকে আমি গাছ নিয়ে তাদেরকে খাওয়াতে চেষ্টা করছিলাম। আমরা এখানে প্রায় ঘন্টা দেড়েক সময় কাটিয়ে ফেরার রাস্তা ধরলাম। সাহেবগঞ্জের মতো উইকেন্ড ট্রিপে আর কোথায় যাওয়া যায় বলুন তো? কমেন্টে জানাবেন প্লিজ, ভিজিট করার ইচ্ছা রইল। এবারে বলে দিই, আজ সারাদিন এই সব জায়গাগুলি ঘুরে দেখার জন্য গাড়ি ভাড়া পড়েছিল 3200 টাকা উইদাউট এসি। তারপর সুন্দর পাহাড় জঙ্গলে ঘেরা গ্রাম্য রাস্তা পেরিয়ে অবশেষে আমরা সাহেবগঞ্জ পৌঁছালাম সন্ধে নাগাদ। এবং সাহেবগঞ্জে ফেরার সময় এখানকার অতি পরিচিত রসকদম মিষ্টি খেলাম। বেশ সুন্দর খেতে, অনেকটা কলকাতার ক্ষীরকদমের মতো। আর আমরা যেখান থেকে মিষ্টি খেলাম সেই জায়গাটি হলো সাহেবগঞ্জের চকবাজার এলাকা। এখানে ম্যাক্সিমাম মিষ্টির দোকানগুলি পেয়ে যাবেন। তারপর হোটেলে ফিরে সোজা চলে গেলাম নীলিমা প্যালেস হোটেলটির রুফটপে। এদের গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট তো আছেই, আবার রুফটপেও খুব সুন্দর বসে খাবার ব্যবস্থাও আছে। আজ সেটা এক্সপিরিয়েন্স করব বলে ডিনারটা করতে চলে এলাম রুফটপে। আমরা আজকে নিয়েছি, এটা হচ্ছে মিক্স চাউমিন, এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, আর নিয়েছি চিকেন মাঞ্চুরিয়ান। নীলিমা প্যালেসে সব রকম খাবার অপশন আছে, আপনার যেরকম ইচ্ছা আপনি নিতে পারেন, চাইনিজ, মোগলাই, নর্মাল বাজার, এবং খাবার স্বাদও বেশ ভালো। এখান থেকে খুব ভালো অ্যাম্বিয়েন্সে ডিনার করে লাগেজ নিয়ে চললাম স্টেশনের দিকে। হোটেল থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছে বাকি সময়টা আমরা এসি ওয়েটিং রুমে কাটালাম। ফেরার সময় আমরা সাহেবগঞ্জ থেকে 13072 জামালপুর হাওড়া এক্সপ্রেস ধরেছিলাম। এই ট্রেনটি সাহেবগঞ্জে রাত 11:35 আসে এবং হাওড়া পৌঁছায় ভোর 5:35। সঠিক টাইমে ট্রেনটি এলো, তারপর ট্রেনে করে সোজা হাওড়া। এখানেই আমাদের সাহেবগঞ্জের 1 নাইট 2 ডেজের উইকেন্ড ট্রিপ শেষ হলো। আমরা তো এই দুদিন খুব ভালো ঘুরলাম, খেলাম, এনজয় করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, আপনার যাত্রা শুভ হোক।